রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন ও নির্বাচন সহ কিছু মৌলিক সংস্কারে ঐকমত্য অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য বলছেন বিশ্লেষকরা। এ বিষয়ে আলোচনা করতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সাথে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি আজিজুল বারী হেলালের কাছে। আপনার কাছে জানতে চাইব, এই গণ অভ্যুত্থানের পর ১ বছর পার হয়েছে অন্তর্বর্তী সরকারের, আপনার সার্বিক মূল্যায়ন কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, যে এই যে 1 বছর অর্থাৎ 365 দিনের বেশি পার হলো, এই 1 বছরের আগে যে 17 বছরের সরকার যে অর্থনীতিকে যে ভঙ্গুর অবস্থায় রেখেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর আপনার মনোবল নষ্ট করে দিয়েছে, সর্বোপরি দেশে একটা অরাজকতার অবস্থা সৃষ্টি করে রাখার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে গুছিয়ে উঠতেও একটু সময় নিতে হয়েছে। এবং তাছাড়া এই দেশে হঠাৎ করে ডেমোক্রেসির বদলে যে মবক্রেসি চালু হয়েছিল, এটাও কিন্তু এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। আমি এই সরকারের ব্যর্থতা বলতে শুধু এই মবক্রেসিটার সমালোচনা করব। তাছাড়া আপনার অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, রাজনৈতিক উন্নয়ন বলেন এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত সৃষ্টিতেও সরকার অনেক আন্তরিক চেষ্টা করেছে। কিন্তু ওই যে পতিত ফ্যাসিবাদের দোসররা যে এখনো আপনার প্রশাসনে রয়ে গেছে, পুলিশে রয়ে গেছে, বিভিন্ন জায়গায় থেকে যাওয়ার ফলে আপনার মবক্রেসিটা কিন্তু তৈরি হলো। তাছাড়া সরকারের অন্যান্য ক্ষেত্রে যে সাফল্য, মানে আপনার অর্থনৈতিক সাফল্য তো দেখানো, মানে একটা ডিভাস্টেশন অর্থনীতির মধ্যে আমরা ছিলাম এবং সামাজিক বিশৃঙ্খলা ছিল। এবং এখন আমাদের 24-এর গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল যে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। সরকার এখন যে হাঁটছে রোড টু ডেমোক্রেসির পথে, এটা কিন্তু অভিনন্দন পাওয়ার যোগ্য। সুতরাং শুধু মবক্রেসি যে তৈরি হয়েছিল, এটাই আমি দেখলাম এই সরকারের একটা খারাপ দিক। এই মবক্রেসিকে সরকার ঠিকমতো মোকাবেলা করতে পারেনি, কারণ এই প্রশাসনে আপনার সেই পতিত ফ্যাসিবাদের ভূত রয়ে গেছিল। এবং এছাড়াও সরকার সমস্ত রাজনৈতিক দলকে একটা জায়গায় বসে আপনার যে ঐক্যমত করতে পেরেছে, যে জুলাই ডিক্লারেশনটা আমরা দিতে পেরেছি এবং জুলাই সনদেরও একটা ব্যবস্থা। এই একই প্রসঙ্গে যদি রুহিন হোসেন প্রিন্সের কাছে জানতে চাই যে গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের এই 1 বছরে কোন কোন ক্ষেত্রে তারা সফল হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে ব্যর্থ বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি সফলতা ব্যর্থতা মাপতে গেলে আপনাকে প্রথমে তো একটা ইন্ডিকেটর ঠিক করতে হবে যে আপনার প্রত্যাশা কি ছিল, তারপরে আপনি কি পেয়েছেন। আমি প্রথমতই দেখি যে এই সরকার ঠিকই একটা সংকটের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছেন এবং এটা কোনো দলীয় সরকার না, বা অর্থাৎ দলের এলিমেন্ট গুলো এর মধ্যে নাই, নানা মতের নানা পথের ছিল। তা ন্যূনতম তার একটা কাজ ছিল যে মানুষ যে দীর্ঘ অস্বস্তির মধ্যে ছিল, স্বস্তি ফিরিয়ে আনবে এবং গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে। আমার ধারণা যে প্রথম দিকে সরকার নিজের সেই কোন কোন পথে আগাবে সেটা নিজেই ঠিক করে নাই এবং রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে যেটা করার কাজ সেটা সে করে নাই, যার জন্য সে নিজের কাজকে নানা ধরনের সংকটাপন্ন করে নিজেই তুলেছে। এবং সেটা তুলতে যে সে নিজেই ঘোষণা দিল তার নাকি নিয়োগকর্তা আছে, এটা নাকি কি একটা প্ল্যানের অংশ, সেই অংশে তারা বসেছে, যেটা একেবারেই অপ্রয়োজনীয় কথাবার্তা। সুতরাং একটা সংকটের মধ্য দিয়ে সে শুরু করেছে এবং সেই সংকট এখনো সে অতিক্রম করতে পারে নাই। সবচেয়ে ভালো খবর এই সময়ের মধ্যে যে একটা নির্বাচনের তারিখ আমরা পেয়েছি। আর যদি বলেন যে নিঃসন্দেহে যে এই গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমাদের অর্থনীতিতে যে লুটপাটের ধারা ছিল, এই লুটপাটের ধারা তারা পরিবর্তন করবে এটা আশা করিনি আমি, এই কারণ তারা তো ওই লুটপাটের অর্থনীতি যেভাবে পরিচালিত হয়েছে এই অর্থনীতি তারা পরিত্যাগ করে নাই। তবে ব্যাংকিং সেক্টরে যে আগে টাকা পাচারের যে ধারা ছিল সেটা বন্ধ করার জন্য বিশেষ কতগুলো উদ্যোগী ভূমিকা তারা পালন করতে পেরেছে বলে আমি এইটা একটা অন্যতম সফলতার জায়গাটা আমি তাদেরকে দেখি। এছাড়া সবচেয়ে সংকটের কাজটা তারা যেটা করেছে, কারণ এর আগেও হেলাল ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে মানুষের স্বস্তির থেকে অস্বস্তি সবচেয়ে বেশি, এটা একটা খেয়াল করা দরকার। তার মধ্যে এই যে মবের কথাটা উঠলো, তারপর আপনি দেখেন যে নারীরা
যে পরিমাণ গণ অভ্যুত্থানে তারা সংগঠিত ছিল এবং ভূমিকা পালন করেছে, আজকে তাদের জন্য যেন একটা ভিন্ন ধরনের ভয়ের পরিবেশ, এমনি ওভারঅল ভয়ের পরিবেশ আছে, তার মধ্যে এটা করছে। সবচেয়ে আর একটা খারাপ দিক হলো এই এই বাংলাদেশ তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। তার সব আমরা সফলতা রক্ষা করতে পারিনি বলে 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান করতে হলো। কিন্তু এই সরকারের কেউ কেউ বা তাদের আশ্রয় প্রশ্রয়ে সেই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কাজটাও তারা করার দিকে গেছে। আমি আবারও আপনার কাছে ফিরবো। আমি এই একই প্রসঙ্গে আবারও যেতে চাই আজিজুল বারী হেলালের কাছে। আপনার কাছে জানতে চাইবো একই কথা, যে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য কি কি সাফল্য এবং কোন কোন ক্ষেত্রে রয়েছে বলে মনে করেন আপনি? এই যে প্রিন্স ভাই যেটা বললো, আমাদের যে এই সরকার মনে করেন ফরেন রিজার্ভ বাড়িয়েছে, তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা করে যে আপনার জুলাই চার্টারটা দিয়েছে। কিন্তু যারা বলছে যে শিক্ষা, স্বাস্থ্য বা কৃষি, কৃষি আমাদের বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর, কৃষি সংস্কার কোনো কমিশন নেই, অথচ স্বাস্থ্য এবং শিক্ষা সংস্কার এর কথা বলছেন। এই কাজগুলো কিন্তু করবে রাজনৈতিক সরকার। এই কাজগুলো আপনি যদি কোনো এন্টারিম গভর্নমেন্ট কিন্তু এখানে একটা রুটিন দায়িত্ব পালন করে। এন্টারিম গভর্নমেন্ট অনেক বড় বড় সিদ্ধান্ত কিন্তু নেওয়া সম্ভব হয় না। সেজন্য বলছি যে সরকারের অনেক সমালোচনা থাকতে পারে, যেমন শিক্ষা সংস্কার কমিটি করেনি, স্বাস্থ্য সংস্কার কমিটি করেনি, কৃষি সংস্কার কমিটি করেনি। এগুলো কি আসলে করা উচিত ছিল? এটা কিন্তু বড় কোশ্চেন। এটা তো করবে নির্বাচিত সরকার। সরকারের সবচেয়ে বড় যে সাফল্য আমি মনে করি সেটা হলো যে আপনার এই দেশের নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল, একটা মানুষের একটা চিন্তা ছিল যে আসলে নির্বাচনটা অনুষ্ঠান করতে পারবে কিনা, সেইটা কিন্তু সরকার পরিষ্কার করেছে যে একটা নির্বাচিত সরকারের দিকে তারা যাত্রা শুরু করেছে। এবং আপনি দেখবেন যে এই এই সরকারের অনেক সমালোচনা ছিল যে তিনি নির্ধারিত সময় নির্বাচন করবেন কিনা, আপনার নির্বাচন কমিশন কে স্বাধীনভাবে কাজ করতে দিবে কিনা, আপনার অন্য অন্য যে কনস্টিটিউশনাল বডিগুলো ছিল সেই বডিগুলো ঠিকমতো অনেক কাজ অনেক করতে পারবে কিনা। প্রতিবন্ধকতাই আসলে ছিল সেক্ষেত্রে। আমি আবারও একটু রহিন হোসেন প্রিন্সের কাছে যাব এবং আপনার কাছে জানতে চাই বর্তমান সরকারের সামনে আসলে প্রধান প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? দেখুন, আমি একটু আগে তো সামান্য কয়েকটি কথা বললাম, ওইদিকে আর না যাই। এই সরকারের কথাকেই আমি কোট করি। গতকাল তাদের যে সভা ছিল উপদেষ্টা পরিষদ, সেখানে তারা বলেছে তারা দ্বিতীয় অধ্যায় শুরু করলো। তো আমার বিবেচনায় দ্বিতীয় অধ্যায়কে যদি মানে তারা যে ঘোষণা দিয়েছে, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ওই সময়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। সেটা করতে গেলে আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কারের কাজটা কিন্তু এই অর্থে শুরু হয়নি। কারণ রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এই কাজটা করা, এইটা একটা বড় চ্যালেঞ্জ। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আগের ধারাবাহিকতায় তারা যে সংকটগুলো উত্তরণ ঘটাতে পারেনি, বরঞ্চ নতুন নতুন ঘটনার মধ্যে হাত দিয়েছে, এই হাতগুলো একটু গোটায় ফেলতে হবে। যেমন ধরেন, তার এখতিয়ার নাই, এখতিয়ার বহির্ভূত ভাবে কি বলে যে সমুদ্রের কথা বলা, বা আপনার একটা কি বলে যে বিদেশের সাথে বাণিজ্য চুক্তি, আমেরিকার সাথে এটা করা, করিডোর প্রশ্ন, বন্দর প্রশ্ন, এগুলো তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না এবং তার দায়িত্বও পড়ে না। এই জায়গা থেকে হাত গোটায় নিতে হবে। না হলে মানুষের কাছে দৃশ্যমান হবে সে যে সময়টাই ক্ষমতায় ছিল এবং আগামী যে কয়দিনে থাকবে, সে হয়তো বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করে যেতে চায়। কিন্তু যেহেতু এটার নাম অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করে ভালোভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আরেকটা চ্যালেঞ্জ এই দ্বিতীয় অধ্যায়ে তার আছে, সে হচ্ছে আমরা নির্বাচন চাই কাদের অধীনে, সেটা সবাই আলোচনা করি। ইতিমধ্যে আদালতও সেই কথাটা আবারও বলেছে, সেটা হবে নির্বাচন হইতে হবে একটা নির্দলীয়, নিরপেক্ষ, আমি ঠিক এই তত্ত্বাবধায়ক প্রসঙ্গে সরকার। আবারও আপনার কাছে ফিরবো। আমি আবারও যেতে চাই আমাদের অতিথি আলালের কাছে। আপনার কাছে জানতে চাইবো, কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলছিলেন উল্লেখযোগ্য কিছু সাফল্যের কথা বলছিলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা, তারপরে মব নিয়ন্ত্রণ করতে না পারা, এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? এইটা তো আমি বললাম যে যেহেতু পতিত ফ্যাসিবাদ বা পতিত মাফিয়ার আহ, পদায়নকৃত এবং তাদের সুপারিশকৃত লোকজন এখনো আপনার বুথপ্রেসিতে এবং ল এনফোর্সিং এজেন্সিতে রয়ে গেছে, সুতরাং তাদের যে দায়িত্ব পালনে অনীহা এবং রেসপন্সিবল হচ্ছে না বিভিন্ন ব্যাপারে। এবং আমি দেখছি যে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সামাজিক সন্ত্রাস বা সামাজিক নৈরাজ্য দেখা দিচ্ছে, সেই সব কন্ট্রোল করতে তাদের অনেকটা অনীহা। মানে একটা রাজনৈতিক বয়ান তোলা হচ্ছে যে শেখ হাসিনা মাফিয়ার যে আয়ামি জাহেলিয়াত যুগ,
ওই যুগের তুলনায় ডক্টর ইউনূসের যুগের একটা কম্পারেটিভ স্টাডি আমি দেখলাম। এটা কিন্তু ওই মাফিয়া রেজিমকে ভ্যালিড করার জন্য কিছু কিছু বয়ান বিভিন্ন সংস্থা থেকে তোলা হচ্ছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি যে গত 17 বছর শেখ হাসিনা অধীনে যে আইএমই জাহেলিয়াতের যুগ ছিল, এই যুগটাকে আপনি বর্তমান যুগের সাথে তুলনা করলে ওই আইএমই জাহেলিয়াত আপনার আমাদের সঙ্গে থাকবেন মাফিয়া। রুহিন হোসেন প্রিন্সের কাছে আরো একবার যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচনকে ঘিরে তোড়জোড় শুরু হয়েছে, এরই মধ্যে এই অবস্থা আসলে সরকারের অগ্রাধিকার কি হতে পারে বলে মনে করেন, যদি সংক্ষিপ্তভাবে একটু বলেন। জি, আমি আমার আগের ধারাবাহিকতায় আপনি একটু যদি শুনে থাকেন বা দর্শকরা শোনে, তাতে আমি পরিষ্কার করেছি যে প্রথমে ভালো নির্বাচনের জন্য আমি আগের ধারাবাহিকতায় বলি, নির্বাচনের সময় একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার গঠিত হইতে হবে, কারণ এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। তা আমি পরিষ্কার করে বলি, এটা ইউনূস সাহেব নিজেই তিনি বলুক যে তিনি নিরপেক্ষ কিনা, তিনি নিজেই বলুক তার এইখানে যে উপদেষ্টা পরিষদ তারা নিরপেক্ষ কিনা। তাহলে এইখানে যাদেরকে আমরা জানি তাদের সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি, সবাই জানে। সুতরাং একটা নির্বাচনকালীন যাতে নিরপেক্ষ সরকার গঠিত হয়, সেটা হবে তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ। আর ফেব্রুয়ারির মধ্যে আমি তো বললাম যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য জায়গায় মানুষের স্বস্তি দেওয়ার জন্য যা যা করার সেই কাজটি করুক। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে নির্বাচন, এটা কিন্তু করবে দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল এবং অন্যান্য শ্রেণী পেশার বিশেষ ভূমিকা পালন করবে। প্রয়োজনে আমরা তো বলি নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করুক, না হলে আমরা রাজনৈতিক দলগুলো উদ্যোগ গ্রহণ করব। আমরা নিজেরাই একটা আচরণবিধি করব, যাতে করে আমরা নির্বাচনের সময় সমস্ত জনগণ যাতে ভোট কেন্দ্রে এসে ভালোভাবে ভোট দিতে পারে, সেই কাজটি করব। কারণ সেটা না করলে আমার একটা ভয়ের দিক হচ্ছে, কোনো না কোনো অজুহাতে নানা গ্রুপ আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।